মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল করে সর্বসম্মতক্রমে এই রায় দেন। এই রায়ের ফলে সত্যের জয় হয়েছে এবং আজহারুল ইসলামের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে শুনানি শেষে 2019 সালে তা বহাল রাখে তৎকালীন আপিল বিভাগ। এরপর রিভিউ করেন আজহারুল ইসলাম, সে সময় তাও খারিজ করে দেয়। 5 আগস্ট পট পরিবর্তনের পর পুনরায় রিভিউ আবেদন করা হয়। সেখান থেকে আপিল পুনঃশুনানির জন্য অনুমতি দেয় আপিল বিভাগ। গত 8 মে শুনানি শেষ হলে রায়ের জন্য দিন ধার্য করা হয়। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। রাজনৈতিক প্রতিহিংসা এবং মিথ্যার উপর ভিত্তি করে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাও প্রমাণ হয়েছে এই রায়ের মাধ্যমে, এমনটাই বললেন তার আইনজীবী। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। আপিল বিভাগের সংক্ষিপ্ত রায় যাতে 2 দিনের মধ্যে প্রকাশ হয় সেই আবেদন করেছেন জামায়াত নেতা আজহারুল ইসলামের আইনজীবী। রায় প্রকাশের পরই তিনি মুক্ত পরিবেশে ফিরে আসবেন বলেও জানান তারা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে পুষ্টিনের প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সত্যিকার অর্থেই ভারতে অবৈধ বাংলাদেশি কাউকে পেলে ভারত সরকারের উচিত যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশে পাঠানো। সকালে রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না আল্লাহ দিয়ে। হ্যাঁ, সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন বিহা চ্যাম্পিয়ন্স লিগ BCL-এ শেরাটন ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দ্য ওয়েস্টিন ঢাকা। এবারের আয়োজনে দেশের 20টি হোটেল অংশগ্রহণ করে, যা আতিথেয়তা পেশাজীবীদের কাজের গণ্ডির বাইরে খেলাধুলা ও দলগত চেতনার মাধ্যমে একত্রিত হওয়ার এক অসাধারণ প্ল্যাটফর্ম তৈরি করেছে। ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহির মোহাম্মদ জাবের। অনুষ্ঠানে আরও যোগ দেন বিসিবির পরিচালক ইফতেখার রহমান, রিমার্ক হারলানের এক্সিকিউটিভ ডিরেক্টর মামুন হাসান ইমন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি HM হাকিম আলী, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস PLC-র প্রধান নির্বাহী শাখাউত হোসেন। ওডিক্স এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টটি 8 মে শুরু হয়। সর্বোচ্চ আদালতের রায়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। দলের নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়ে আদালত ন্যায় পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করেছে বলে জানান জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। ইতিপূর্বে সাজানো পাতানো আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে জামায়াত নেতাদের কার্যত বিচারিক হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, এই মামলায় আন্তর্জাতিক এবং দেশের কোনো আইনের তোয়াক্কা করা হয়নি। নেতৃবৃন্দকে খুন করতে সরকার এবং বিচার বিভাগ মিলে ঠান্ডা মাথায় পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, ইতিপূর্বে সীমাহীন জাল জালিয়াতি এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে এসব মামলা পরিচালনা করা হয়েছে। এই নেতৃবৃন্দকে খুন করতে হবে তার ছক বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন।
এর পাশাপাশি এমন পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল যে এই পরিবেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সামান্য। মার্কিন টেল ব্যাংক অর্থনীতির খবর। চলতি অর্থবছরে দেশে নতুন বিনিয়োগের পরিমাণ খুবই কম উল্লেখ করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির দাবি, বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2024-25 অর্থবছরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সিপিডির পর্যালোচনা উপস্থাপনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করে সংস্থাটি। চলতি অর্থবছর শেষে রাজস্ব আহরণে 1,05,000 কোটি টাকা ঘাটতি হবে বলে জানান সিপিডি নির্বাহী পরিচালক। সরকার এই ঘাটতি ব্যাংকিং খাত থেকে সংগ্রহ করার চেষ্টা করবে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে বেসরকারি পর্যায়ে ঋণ প্রবাহ সংকুচিত করবে বলেও উল্লেখ করেন তিনি। এসব সংকট সমাধানে সরকার বিনিয়োগ বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ফলাফল খুব একটা দেখা যাচ্ছে না বলে জানান সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। কনকাফ রিচ প্রেজেন্টস কোরবানি পশুর হাটের খবর। ঈদুল আজহাকে ঘিরে চাঁদপুরের সবচেয়ে বড় পশুর হাট জমে উঠতে শুরু করেছে। ক্রেতা বিক্রেতা আর পশুর আগমনে সরগরম পুরো হাট এলাকা। জেলার সফরমালী বাজারের এই হাটে চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর সহ আশপাশের জেলার গরু বিক্রির জন্য নিয়ে আসা হয়। ঈদের বেশ কিছুদিন বাকি থাকায় ক্রয় বিক্রয় কিছুটা কম হলেও বাজার দর দেখতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বড় গরুর পাশাপাশি বিভিন্ন জাতের গরু, ছাগলে বেচা বিক্রি করছেন ব্যবসায়ীরা। বলছেন, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ক্রেতারা আসছেন গরু দেখার জন্য। আবার অনেক ছোট ব্যাপারীও এসেছেন, তারা এই হাট থেকে পশু কিনে ঈদের আগে নিজ এলাকায় নিয়ে বিক্রি করবেন। তবে এই হাটে দেশীয় ছোট ও মাঝারি সাইজের ষাঁড়ি বেশি। কোরবানির পশুর পর্যাপ্ত চাহিদা থাকলেও দাম না পাওয়ার অভিযোগ করছেন ব্যবসায়ীরা। কুষ্টিয়া শহরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে। একই সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে। ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশে একটি মেসে অভিযান চালিয়ে সুব্রত বাইনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে 5টি আগ্নেয়াস্ত্র এবং 10টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। 90-এর দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ এবং বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তার নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন জখমের ঘটনা ঘটেছে। 2001 সালের 25 ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসীর যে নামের তালিকা তৎকালীন বিএনপি জামায়াত সরকার ঘোষণা করেছিল, তাদের অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে হত্যা মামলার শুনানি আগামী 2 জুন ধার্য করেছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদে আদেশ দেন। মিনারুল হত্যা মামলায় আইভি ইতিমধ্যেই 2 দিনের রিমান্ড থাকায় আদালত এই তারিখ নির্ধারণ করেন। এর আগে আইভির পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, মিনারুল সড়ক দুর্ঘটনায় মারা গেলেও এটাকে হত্যা মামলা হিসেবে দেখিয়ে আইভিকে মামলায় জড়ানো হয়েছে। এর প্রেক্ষিতে আদালত শুনানির জন্য 27 মে দিন ধার্য করেছিলেন। মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে। সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশি পাহারায় তাকে আদালতে আনা হয়। আদালত এলাকায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তারপরও আদালত চত্বরে মমতাজ বেগমকে লক্ষ্য করে আবারও ডিপ এবং জুতা নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধরা। এর আগে মামলার প্রথম দিনে একই ঘটনা ঘটে। আদালতের বিচারক সাদবির ইয়াসির আহসান চৌধুরী মমতাজ বেগমকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভালো মানুষ তারা যে দলেরই হোক তাদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দিনাজপুরের হিলি স্থলবন্দরে চারমাথা উপজেলা শাখা নাগরিক পার্টির সভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ কোটি কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করে প্রশাসনের মাধ্যমে তাদের লোককে জিতিয়ে নিয়েছে। তাই খারাপ মানুষকে বয়কটের আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা টাকা দিয়ে ভোট কিনে প্রতারণা করবে। সরকার হিলি স্থলবন্দর থেকে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদ এবং ইউট্যাবের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর নাকিব মোহাম্মদ নসরুল্লাহ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতৃবৃন্দ ও জিয়া পরিষদের ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিল করতে মন্ত্রিপরিষদ সচিবের সাথে আলোচনার আশ্বাসে আগামীকাল একদিনের জন্য বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। বিকেলে সচিবালয়ে 3 সচিবের সাথে বৈঠক শেষে কথা জানান ফোরামের নেতারা। এর আগে কড়া নিরাপত্তার মধ্যেই চতুর্থ দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন তারা। বেলা 11:30টায় কর্মচারীরা মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে প্রায় 1.5 ঘণ্টা অবস্থান করেন। পরে বিকেলে ভূমি, গৃহায়ন ও স্থানীয় সরকার 3 সচিবের সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনার আশ্বাসে বুধবার একদিনের জন্য আন্দোলন স্থগিত করেন সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। এই জন্য শ্রমিক বৈঠক আছে, আমরা সেই সূত্রে আমরা সার্ভিস কমিটমেন্ট করেছি যে আগামীকাল কর্মসূচিটা শুধু আমরা স্থগিত করেছি। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের পরও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনে সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। অন্যথায় বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। তাই আমরা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগ শাসনামলে দেশ থেকে প্রায় $20 বিলিয়ন পাচার হয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর বলেন, পাচারকৃত অর্থ ফেরত আনতে 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। রাজধানী মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলেন, পাচারকৃত অর্থ ফেরত আনার প্রক্রিয়া বেশ জটিল এবং সংশ্লিষ্টদের জন্য নতুন অভিজ্ঞতা। তাই আন্তর্জাতিক প্রক্রিয়া মেনে প্রমাণ সংগ্রহ এবং আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতিতে সময় লাগছে। দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো বিজনেস অ্যাকাউন্ট এখন পর্যন্ত জব্দ করা হয়নি এবং হবেও না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক চায় না ব্যবসা প্রতিষ্ঠানগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। টি-20 সিরিজের প্রথম ম্যাচে কাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত 9টায় শুরু হবে খেলা। আরব আমিরাতের কাছে হেরে মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকলেও বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, নিজেদের সেরা ক্রিকেট উপহার দেওয়ার সময় এটি। পাকিস্তান বাংলাদেশ টি-20 সিরিজের লড়াইটা যে স্টেডিয়ামে হবে সেখানে চলছে ব্যাটারদের রাজত্ব। সবশেষ পাকিস্তান সুপার লিগের শেষ 4 ম্যাচই হয়েছে রান উৎসব। প্রথম ইনিংসে গড় 200-রও বেশি। তাই ম্যাচ জিততে হলে ব্যাটারদের বড় ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের বিপক্ষে খেলা 19 ম্যাচের 16টিতেই জিতেছে পাকিস্তান।